কয়েক বছরের মধ্যে সোমবার লেবাননের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। 23 সেপ্টেম্বর সকাল থেকে ইসরায়েলের চালানো তীব্র বোমা হামলায় কেঁপে কেঁপে উঠছে লেবানন। ইসরায়েলের মূল লক্ষ্য লেবাননের দক্ষিণাঞ্চল। এখানে শক্তিশালী অবস্থান আছে হিজবুল্লাহর। ইতিমধ্যে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডার ইব্রাহিম কুবাইসি নিহত হয়েছেন। শুধু তাই না, হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করা হলেও ইসরায়েলের হামলায় হতাহত হচ্ছেন অসংখ্য নিরীহ মানুষ। এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত ইসরায়েলের হামলায় 50 শিশু সহ নিহত হয়েছেন 569 জন, আহত হয়েছেন অন্তত 2000। এছাড়া হামলার জেরে বাস্তুচ্যুত হয়েছেন দেশটির প্রায় 5 লাখ মানুষ। এর আগে গত 17 ও 18 সেপ্টেম্বর দুটি আলাদা ঘটনায় লেবাননে হাজার হাজার পেজার এবং রেডিও ডিভাইস বিস্ফোরিত হয়ে কমপক্ষে 37 জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হন। এই হামলার লক্ষ্য ছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই ঘটনার পর ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট বলেছিলেন, ইসরায়েল যুদ্ধের নতুন ধাপের সূচনা পর্বে আছে। অর্থাৎ ইসরায়েল যে এবার হিজবুল্লাহকে দুর্বল করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে যাচ্ছে তার আভাস তখনই মিলেছিল। এর আগে গাজা থেকে দেশের উত্তরাঞ্চলে নজর ফেরানোর কথাও জানানো হয়েছিল ইসরায়েলের পক্ষ থেকে। আর 18 সেপ্টেম্বর সেনাবাহিনীর 98তম ডিভিশনকে গাজা থেকে উত্তর ইসরায়েলে স্থানান্তর করে হিজবুল্লাহর ভিত নড়িয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিল ইসরায়েল। হিজবুল্লাহর সাথে ইসরায়েলের এই বিরোধ নতুন কিছু নয়। অতীতের বিক্ষিপ্ত সংঘর্ষ নতুন মাত্রা পায় 2023 সালের 8 অক্টোবর। ওই দিন গাজা থেকে ইসরায়েলে অভূতপূর্ব এক হামলা চালায় হামাস, আর পরের দিন ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ইসরায়েলি অবস্থানে গুলি চালায় হিজবুল্লাহ। এরপর উত্তর ইসরায়েলের গোলান মালভূমিতে ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে 8000-এরও বেশি রকেট উৎক্ষেপণ করেছিল তারা। সাঁজোয়া জানে ক্ষেপণাস্ত্র হামলা এবং বিস্ফোরক ড্রোন দিয়ে সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণও চালিয়ে আসছিল সশস্ত্র গোষ্ঠীটি। আর এর প্রতিক্রিয়ায় লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান, ট্যাঙ্ক ও আর্টিলারি হামলা চালিয়ে প্রতিশোধ নেয় ইসরায়েলও। তবে গত সোমবার থেকে হিজবুল্লাহর কমপক্ষে 1600টি অবস্থানে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। আর সামনের দিনগুলোতে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার তীব্রতা আরো বাড়তে পারে বলেও সতর্ক করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। কিন্তু হিজবুল্লাহ কারা? তাদের নিয়ে এত মাথা ব্যথা কেন ইসরায়েলের? হিজবুল্লাহর সাথে ইসরায়েলের দ্বন্দ্ব মধ্যপ্রাচ্য পরিস্থিতি কোন দিকে নিয়ে যাচ্ছে? এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আজকের পর্বে। আরবি হিজবুল্লাহ শব্দের অর্থ সৃষ্টিকর্তার দল বা আল্লাহর দল। লেবাননের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ থাকা শিয়া ইসলামপন্থী সংগঠন হিজবুল্লাহ। একই সাথে রাজনৈতিক, সামরিক ও সামাজিক সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করা হিজবুল্লাহ লেবাননের রাজনীতিতেও যথেষ্ট প্রভাব বিস্তার করে রেখেছে। গত শতকের 80-র দশকে ইসরায়েলের আগ্রাসন প্রতিহত করতে গড়ে উঠেছিল হিজবুল্লাহ। এর নেপথ্যে ছিল ইরান। অবশ্য আরো আগে 60 ও 70-এর দশকে লেবাননের শিয়া ইসলামিক পুনর্জাগরণের দিনগুলোতে হিজবুল্লাহর আদর্শিক ধারণা বিস্তার লাভ করতে শুরু করেছিল। তবে হিজবুল্লাহর যাত্রা ঠিক কবে শুরু হয়েছিল তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। একমত অনুসারে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলো
বিশেষ করে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলওর আক্রমণের বদলা নিতে দক্ষিণ লেবাননে 1982 সালে আগ্রাসী হামলা চালিয়েছিল ইসরায়েল। আর ইসরায়েলের আগ্রাসন রুখে দিতে শক্ত প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজন থেকেই জন্ম হয়েছিল হিজবুল্লাহর। সংগঠনটির নেতারা ছিলেন ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনির রাজনৈতিক দর্শনে বিশ্বাসী। সে সময় লেবাননের প্রভাবশালী রাজনৈতিক সংগঠন আমল মুভমেন্ট থেকে সশস্ত্র লড়াইয়ে বেশি আগ্রহী এমন একটি অংশ আলাদা হয়ে ইসলামিক আমল নামে নতুন একটি সংগঠন গড়ে তুলেছিল। আর তাদের প্রশিক্ষণ, সামরিক ও সাংগঠনিক সহায়তা দিয়েছিল ইরান। সে সময় ইরানের রেভলিউশনারি গার্ডের অন্তত ১৫০০ সদস্য সিরিয়ার সহযোগিতায় সিরিয়া অধিকৃত লেবাননের পূর্বাঞ্চলে ঘাঁটি তৈরি করেছিল। ফলে সবচেয়ে সক্রিয় শিয়া সশস্ত্র গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে ইসলামিক আমল। আর এদের হাত ধরেই পরবর্তীতে গঠিত হয় হিজবুল্লাহ। তবে ভিন্ন মত অনুযায়ী 1985 সালের শেষ নাগাদ হিজবুল্লাহ বলতে কোনো একক সংগঠনের পরিবর্তে বেশ কিছু আলাদা আলাদা সশস্ত্র গোষ্ঠীকে বোঝানো হতো। ঠিক কবে থেকে হিজবুল্লাহ নামটি জনসম্মুখে আসে তা নিয়ে বিতর্ক থাকলেও পরবর্তীতে ইসলামিক জিহাদের মতো বেশ কিছু গোষ্ঠী যোগ দেয় হিজবুল্লাহর সাথে। 2006 সালে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক বলেছিলেন, কোট, আমরা যখন লেবাননে ঢুকি তখন সেখানে হিজবুল্লাহর কোনো অস্তিত্বই ছিল না। দক্ষিণের শিয়ারা আমাদের সুগন্ধি চাল আর ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছিল। সেখানে আমাদের উপস্থিতি হিজবুল্লাহর জন্ম দিয়েছিল, আনকোট। যাই হোক, 1982 সালে সংগঠিত হওয়ার পর ইসলামিক আমল তাদের কার্যক্রম শুরু করে। আমলের পাশাপাশি আরো কিছু সশস্ত্র গোষ্ঠীর মূল টার্গেট ছিল ইসরায়েলি সামরিক বাহিনী ও তার মিত্র সাউথ লেবানন আর্মি। আমেরিকা বা অন্যান্য বিদেশি শক্তিও তাদের হামলা থেকে রেহাই পাচ্ছিল না। বলা হয়, মধ্যপ্রাচ্যের ইসলামিক প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে হিজবুল্লাহ সর্বপ্রথম আত্মঘাতী বোমা হামলা, হত্যা বা হাইজ্যাকিং এর মতো কার্যক্রম শুরু করে। 1983 সালে আমেরিকান দূতাবাস এবং মার্কিন মেরিন ব্যারাকে বোমা হামলায় হিজবুল্লাহ জড়িত ছিল এমন অভিযোগ আছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমা শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করে নেওয়া হয়। 1985 সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে হিজবুল্লাহ। ওই বছর সংগঠনটি প্রকাশিত একটি ম্যানিফেস্টোতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হিজবুল্লাহ। একই সাথে দখলদার ইসরায়েলকে ধ্বংসের ডাকও দেয়া হয় ওই ম্যানিফেস্টোতে। ওই বছর লেবাননে অবস্থিত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলওর বেশিরভাগ ঘাঁটি ইসরায়েল গুড়িয়ে দিতে সক্ষম হলেও তাদের জন্য মূর্তিমান আতঙ্ক হয়ে দেখা দিয়েছিল হিজবুল্লাহ। বিশেষ করে গেরিলা হামলা চালিয়ে ইসরায়েলকে ব্যতিব্যস্ত করে রেখেছিল তারা। কাতিওসা রকেট সহ অন্যান্য ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছিল গোষ্ঠীটি। 1989 সাল নাগাদ পরিস্থিতি নতুন দিকে মোড় নিতে শুরু করে। লেবাননে গৃহযুদ্ধের অবসান এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ওই বছর স্বাক্ষরিত হয় তায়েফ চুক্তি। চুক্তি অনুযায়ী লেবাননে অবস্থানরত সকল সশস্ত্র সংগঠনগুলোকে নিরস্ত্রীকরণের আওতায় আনার কথা বলা হলেও সিরিয়ার অনুমোদনে এর ব্যতিক্রম ছিল কেবল হিজবুল্লাহ। সংগঠনটি তাদের সামরিক শাখাকে ইসলামিক রেজিস্ট্যান্স অর্থাৎ ইসলামিক প্রতিরোধ নামে পুনঃনামকরণ করে নিজেদের অস্ত্র শস্ত্র সমর্পণ না করে রেখে দেওয়ার সুযোগ পায়। 1990 সাল থেকে লেবাননের রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেছিল হিজবুল্লাহ। 1992 সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির আনুকূল্যে সফলভাবে লেবাননের জাতীয় নির্বাচনে অংশ নেয় সংগঠনটি।
12টি আসনে জয়ও পায় তারা। রাজনৈতিকভাবে সক্রিয় হলেও হিজবুল্লাহর প্রতিরোধ যুদ্ধ কিন্তু থেমে থাকেনি। বিশেষ করে দক্ষিণ লেবাননে গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছিল তারা, যার ফলশ্রুতিতে অবশেষে 2000 সালে লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করে নেয় ইসরায়েল, আর লেবানন থেকে তাদের তাড়িয়ে দেওয়ার কৃতিত্ব দেয়া হয় হিজবুল্লাহকেই। সেই সময় থেকেই দক্ষিণ লেবাননে হাজার হাজার যোদ্ধা মোতায়েন রেখেছে হিজবুল্লাহ। এখানে তাদের ক্ষেপণাস্ত্রের বড় ভান্ডারও রয়েছে। লেবানন ইসরায়েল সীমান্তে বিরোধপূর্ণ এলাকাগুলোয় ইসরায়েলকে নানাভাবে চাপে রাখার চেষ্টা চালিয়ে আসছে গোষ্ঠীটি, যার ধারাবাহিকতায় 2006 সালে সীমান্ত পেরিয়ে হিজবুল্লাহর হামলায় নিহত হয় 8 ইসরায়েলি সেনা, অপহৃত হয় 2 জন। এই ঘটনার পর দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধ বিমান। ইসরায়েল অভিমুখে 4000 রকেট ছুড়ে এর জবাব দিয়েছিল হিজবুল্লাহ। 34 দিন ধরে চলা ওই সংঘাতে অন্তত 1125 জন লেবানিজ মারা যান, যাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক। অন্যদিকে ইসরায়েলের 119 সেনা এবং 45 জন বেসামরিক ব্যক্তি নিহত হন। ইসরায়েলের এই আগ্রাসী হামলা হিজবুল্লাহকে দমাতে তো পারেনি, বরং পরবর্তীতে আরো শক্তিশালী হয়ে আবির্ভূত হয় গোষ্ঠীটি। বিশেষ করে 2008 সালের 7 মে লেবাননে রাজনৈতিক বিশৃঙ্খলা চরম আকার ধারণ করলে দেশটি ফের একটি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। এ সময় দেশটির পশ্চিমা সমর্থিত সরকারের বিরুদ্ধে গিয়ে রাজধানীর অনেক অংশ দখলে নিয়ে নেয় হিজবুল্লাহ। সংঘর্ষ শুরু হয় সুন্নি গোষ্ঠীগুলোর সাথে। সাম্প্রদায়িক সহিংসতায় 81 জনের মৃত্যু হয়েছিল। বাধ্য হয়ে হিজবুল্লাহর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তি করতে সম্মত হয় সরকার। এমনকি মন্ত্রিসভায় ভেটো দেওয়ার ক্ষমতাও পায় গোষ্ঠীটি। 2018 সালে নির্বাচনে 128টির মধ্যে 70টি আসনে জয় পায় হিজবুল্লাহ ও তার মিত্ররা। ফলে লেবাননের সরকারেও ব্যাপক প্রভাব রয়েছে গোষ্ঠীটির। এমনকি সিরিয়ার যুদ্ধে হিজবুল্লাহর হাজার হাজার যোদ্ধা প্রেসিডেন্ট বাশার আল আসাদের হয়ে লড়াই করে লেবানিজ সীমান্ত ঘেঁষা অঞ্চলে বিদ্রোহীদের কাছে হারানো এলাকা পুনরুদ্ধার করতে সহায়তা করেছিল। হিজবুল্লাহকে যিনি আজকের অবস্থানে নিয়ে এসেছেন তিনি হচ্ছেন একজন শিয়া ধর্মগুরু হাসান নাসরাল্লাহ। গোষ্ঠীটিকে যিনি একটি রাজনৈতিক ও সামরিক শক্তি হিসেবে গড়ে তুলেছেন। 1992 সাল থেকে হিজবুল্লাহকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। 1981 সালে লেবাননে নিজের ব্যক্তিগত প্রতিনিধি হিসেবে হাসান নাসরাল্লাহকে নিয়োগ দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। সুতরাং নাসরাল্লাহর সাথে খামেনির ঘনিষ্ঠ সম্পর্কের কথা বলার অপেক্ষা রাখে না। তবে বহু বছর ধরে জনসম্মুখে আসেন না নাসরাল্লাহ। ইসরায়েল তাকে হত্যা করতে পারে এমন আশঙ্কা থেকেই লুকিয়ে আছেন তিনি, এমনটাই ধারণা করা হয়। তবে প্রতি সপ্তাহে কর্মীদের উদ্দেশ্যে টেলিভিশনে তার ভাষণ সম্প্রচারিত হয়। 2021 সালে হিজবুল্লাহর প্রধান নাসরাল্লাহ বলেছিলেন তার সংগঠনের 1 লাখ যোদ্ধা আছে। অবশ্য মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর 2022 সালের হিসেব অনুযায়ী গোষ্ঠীটির যোদ্ধার সংখ্যা 45,000-এর বেশি নয়, আর এর মধ্যে নিয়মিত যোদ্ধা প্রায় 20,000। হিজবুল্লাহর প্রধান অস্ত্র সরবরাহকারী হচ্ছে ইরান। CIA এর তথ্য অনুযায়ী হিজবুল্লাহর কাছে 1,50,000-এর বেশি ক্ষেপণাস্ত্র রকেট আছে। হিজবুল্লাহর দাবি অনুযায়ী তাদের কাছে এমন রকেট আছে যা ইসরায়েলের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। আধুনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও ড্রোন, ট্যাঙ্ক, যুদ্ধ বিমান,
ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মজুদও আছে হিজবুল্লাহর কাছে। লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে গত সোমবার থেকে চালানো ভয়াবহ ইসরায়েলি হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে নিয়ে যাচ্ছে তা অনিশ্চিত। ইসরায়েলের ব্যাপারে ইরান চুপ থাকবে না বলে এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হাত গুটিয়ে বসে থাকবে না হিজবুল্লাহ। ফলে অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের ভাগ্যে কি অপেক্ষা করে আছে তা কেবল সময়ই বলতে পারে।